নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সমবায় ও পুরসভা নিয়োগে দেখভাল করবে পিএসসি। দ্রুত শূন্যপদ পূরণের আশ্বাস ও সংস্কারে পথেই হাঁটছে রাজ্য। আবার ফাইল খুলছে আর্জি করে নির্যাতিতার বাবার নতুন এফআইআর, নাম পানিহাটি প্রাক্তন বিধায়কের। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, অভিষেকের রক্ষা কবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের। ক্ষুদিরামের জন্ম ভিটেতে শুভেন্দু অধিকারী, শিক্ষা দপ্তরকে বড় নির্দেশ, 5 কোটি বরাদ্দে কি প্ল্যান, ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। যেভাবে কাজ চলছে আগামী নির্বাচনে হবে না, ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে কমিশন। পুজোর পরই ফের ভোট, রাজ্যে পুরো নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা। সরকারি কর্মীদের বকেয়া ডিএর টাকা 4 কিস্তিতে কত বছর সময় চাই নবান্ন, দেওয়া হলো প্রস্তাব। বিধ্বংসী ভূমিকম্পে হাহাকার, কলম্বিয়ায় মৃত অন্তত 132, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু মানুষ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমবায় এবং পুরসভাতেও নিয়োগ করবে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ঠিক হয় সমবায় এবং পুরসভার নিয়োগকে পিএসসির ছাতার তলায় আনা হবে। মঙ্গলবার সেই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো। বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কোঅপারেটিভ সার্ভিস কমিশনে যা যা নিয়োগ হবে তা দেখভাল করবে পিএসসি। এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট দফতরগুলি প্রয়োজনীয় পদক্ষেপ করবে। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কয়েক হাজার শূন্যপদ রয়েছে। হিসাব অনুযায়ী গ্রুপ এ, বি এবং সি মিলিয়ে মোট 17,714টি পদে ধাপে ধাপে নিয়োগের কাজ সম্পন্ন হবে। তার মধ্যে 54টি সরকারি দফতরে গ্রুপ এতেই 2,490টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ বিতে 2,848টি শূন্যপদ পূরণ করা হবে। বাকি নিয়োগ হবে গ্রুপ সি পদে। শীঘ্রই 8,006টি নতুন শূন্যপদ পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে পিএসসি। শুধু তাই নয়, অতীতে নিয়োগ পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সেই মর্মে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মডেলে পিএসসি কেও সংস্কার করা হবে। বছরে বছরে পিএসসি পরীক্ষা নেওয়ার নিয়ম কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে নোটিশ জারি হয়েছিল, আগের পরীক্ষাগুলোতে তার প্রভাব পড়বে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজিকর মামলায় নতুন করে তদন্ত শুরু। রবিবারই পানিহাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, নতুন করে তদন্ত হবে। বিশেষ করে দেহ সৎকারে কারা মদত দিয়েছিলেন সে বিষয়ে কড়া নজর দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এবার নতুন এফআইআর দায়ের হলো। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের নামে মামলা রুজু করল ব্যারাকপুর কমিশনারেট। নির্মল ছাড়া নাম রয়েছে সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়ের। নতুন এফআইআরে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করানোর মতো অভিযোগ আনা হয়েছে। নতুন অভিযোগে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে 2024 সালের 9 আগস্ট নিহত চিকিৎসকের মরদেহ দ্রুত দাহ করে দেওয়ার ঘটনা। মৃতের বাবার অভিযোগ, ময়না তদন্তের পরে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দ্রুত শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছিল। এই ঘটনা নিয়ে পৃথক তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের অভিযোগ, কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে ওই 3 জন তাদের বাড়িতে এসে দ্রুত মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। শ্রদ্ধা জানানোর জন্য পরিবারের সদস্য ও আত্মীয় পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি অপেক্ষায় থাকা অন্য মরদেহের আগে ডাক্তারি পূর্বক দাহ কার্য সম্পন্ন করা হয়েছিল বলে দাবি করেছেন মৃত চিকিৎসকের বাবা। দাহ কার্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পরিবারের সদস্যদের নিজেদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ বা সই করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে সঞ্জীব মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি ঘাট সংক্রান্ত নথিতে তথ্য দাতা হিসেবে সই করেছিলেন বলে জানতে পারেন তারা। দ্রুত দাহ কার্যের পেছনে দ্বিতীয় ময়না তদন্তের সম্ভাবনা আটকানো কিংবা তথ্য প্রমাণ নষ্ট বা গোপন করার কোনো উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে অভিযোগে সন্দেহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দাহ কার্যের সময় পরিবারের কাছ থেকে কোনো খরচ নেওয়া হয়নি কেন, সেই বিষয়টি তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে বিদেশ যাত্রার অনুমতি পেতেই বিদেশে পাড়ি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হাইকোর্টের রক্ষা কবচ মামলাতে বড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা হাইকোর্ট জানালো, ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানায় দায়ের হওয়া 3টি এফআইআরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না পুলিশ। সেই সঙ্গে এই 3টি থানায় মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল আদালত। পরবর্তী শুনানি হবে 25 আগস্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে
আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3টি মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল। সেই সুরক্ষার মেয়াদ ছিল 17 আগস্ট পর্যন্ত। মঙ্গলবারের শুনানিতে আদালত সেই মেয়াদ আরও বাড়িয়ে দিল 31 আগস্ট পর্যন্ত। ভবানীপুর থানা এফআইআর, বিষ্ণুপুর থানা এফআইআর, কালীতলা থানা এফআইআর এর ভিত্তিতে 3 মামলায় আপাতত অভিষেককে হেফাজতে নিতে পারবে না পুলিশ। বিচারপতি বলেন, প্রতিটি এফআইআরে 4 মের পর করা 4 মের পরে যে অভিযোগগুলি দায়ের হয়েছে সেগুলির ক্ষেত্রে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তবে তদন্তে কোনো বাধা নেই বলে স্পষ্ট করে দেন বিচারপতি। তার বক্তব্য, তদন্তে চলতে পারে এবং পুলিশ রিপোর্ট পেশ করতে পারে, তবে হেফাজত নেওয়া যাবে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া মানে অভিযোগে তদন্ত বন্ধ করার নির্দেশ নয়। বিষয়টি স্পষ্ট করে দেন তিনি। বিচারপতি বলেন, ঘটনাটি যখন ঘটেছিল সেই সময় যদি অভিযোগ দায়ের করা হতো তাহলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেত, কিন্তু অনেক পরে অভিযোগ দায়ের হওয়ায় সেই প্রয়োজনীয়তা এখন আর নেই। সঙ্গে সঙ্গে অভিষেকের বিরুদ্ধে অন্যতম মামলাকারী অভিজিৎ দাস ববির আইনজীবী সওয়াল করেন, 4 মের পরে অভিষেক যথেষ্ট প্রভাবশালী। তিনি দাবি করেন, ইতিমধ্যে অভিষেক 25টি ব্যাগ নিয়ে আমেরিকা চলে গিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপরই আইনজীবীকে পাল্টা প্রশ্ন করেন বিচারপতি, আপনাকে কি এখনো হুমকি দেওয়া হচ্ছে? জবাবে আইনজীবী জানান, তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। তখন বিচারপতি প্রশ্ন তোলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো এতটাই প্রভাবশালী হয়ে থাকেন তাহলে তার আমতলার অফিসে কিভাবে ভাঙচুর করা সম্ভব হলো, তাও তার নিজের এলাকাতেই? বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ভারত মাতাকে রক্ষা করতে যিনি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন 1908 সালে সেই 11 আগস্ট দেশমাতৃকার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন। মাত্র 18 বছর বয়সে যিনি বোমা বন্দুক তুলে নিয়েছিলেন শুধু ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে রক্ষা করার জন্য। এবার ক্ষুদিরামের পৈতৃক ভিটেতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বল্প সময়ের জন্য শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে এসে এলাকার সার্বিক উন্নয়ন এবং ক্ষুদিরাম বসুকে ঘিরে একাধিক ভাবনার কথা বলেন মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়ন থেকে শুরু করে গবেষণা এমনকি শিক্ষা ক্ষেত্রে ক্ষুদিরাম বসুর জীবনচর্চা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে ফোনে বলেন, ক্ষুদিরাম বসুর পৈতৃক বাড়ি ভগ্ন, অনেক কাজ করতে হবে। শুভেন্দু অধিকারী সেই নির্দেশ মেনে চলবেন বলে জানিয়েছেন। মেদিনীপুরে ভূমিপুত্র তথা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তার জন্মস্থান মহোবানীতে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসু মূর্তিতে মাল্যদান করে তিনি তার বক্তব্য শুরু করেন। মুখ্যমন্ত্রী আক্ষেপে সুরে জানিয়েছেন, সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানোর কথা বইতে থাকলেও ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার মতো বিপ্লবীদের আত্মত্যাগের কথা বর্তমান প্রজন্মকে জানানো হয়নি। নতুন প্রজন্মের কাছে বীরদের ইতিহাস তুলে ধরার উপর তিনি বিশেষভাবে জোর দেন। শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ক্ষুদিরাম বসুকে প্রাথমিক স্তর থেকে বইয়ের পাঠে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমি শিক্ষা দপ্তরকে বলবো, সিলেবাসের 4 লাইনে ক্ষুদিরামকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে। প্রাথমিক স্তর থেকে জানান, বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত জানাতে হবে। ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুদিরামের লড়াই জানা দরকার। প্রাথমিক পর্যায় থেকে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় স্তরে ক্ষুদিরাম বসুর জীবন চর্চা করা অত্যন্ত জরুরি এবং পাঠ্য বইতে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মহোবানীর উন্নয়নের জন্য এদিন বড় ঘোষণা করেন তিনি। ক্ষুদিরাম বসু পৈতৃক ভিটের সংস্কার এবং সংরক্ষণের জন্য মেহবনী উন্নয়ন পর্ষদকে প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ করার কথা জানান তিনি। এই টাকায় যে সেখানে একটি মিউজিয়াম, গ্যালারি এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ ও গবেষকরাই পূর্ণভূমিতে এসে বিপ্লবী জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এছাড়া এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার দ্রুত করার নির্দেশ দেন তিনি। অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পর কেটে গিয়েছে কয়েক মাস, কিন্তু এখনো লক্ষ লক্ষ নামে নিষ্পত্তি হয়নি। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্ন মুখে পড়লেন জাতীয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে, কত ঘন্টা তারা কাজ করছে, তারা কত মামলা সমাধান করেছে? নির্বাচন কমিশনের কাছে এই সব প্রশ্নের উত্তর জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। মুর্শিদাবাদ ও মালদহ জেলায় বিপুল সংখ্যক মানুষের নাম এসআইআরে বাদ পড়েছে। তারপর দীর্ঘদিন ধরে তাদের আবেদন ট্রাইব্যুনালে বিচারাধীন করে থাকা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মঙ্গলবার সেই মামলার শুনানিতে কমিশনের তরফে জানানো হয়, আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের বৈঠক রয়েছে। ট্রাইব্যুনালে পরিকাঠামো পর্যাপ্ত নয় বলে প্রশ্ন তোলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অধীর চৌধুরীর তরফে আইনজীবী রৌফ রহিম বলেন, যে সংখ্যক আবেদন নিষ্পত্তি হয়েছে তা শতাংশের বিচারে নগণ্য। অধীর চৌধুরীর দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, যেভাবে আবেদনের নিষ্পত্তি হচ্ছে তাতে সব আবেদনের নিষ্পত্তি হবে আগামী নির্বাচন হয়ে যাবে। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ আমাদের নির্দেশে ট্রাইব্যুনালে গঠিত হয়েছিল, তাই আমাদের পারফরমেন্স আমাদের দেখার প্রয়োজন। যদি দেখা যায় আবেদনের নিষ্পত্তির সংখ্যার নিরিখে
তাদের পারফরমেন্স যথেষ্ট নয়, তাহলে আবেদনের নিষ্পত্তির পরিকাঠামো পরিবর্তনের প্রয়োজন আছে। অনলাইন শুনানি করা যায় কিনা দেখা হবে। এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে, তারা কত ঘন্টা কাজ করছে, কত মামলা নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়েছে, কমিশনকে জানাতে হবে। কমিশনের আইনজীবী ডি.এস. নাইডু বলেন, যদি পরিকাঠামোগত সমস্যার কারণে নিষ্পত্তি হতে দেরি হয় তাহলে আমরা বিষয়টা দেখব। আগামী 25শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার পর যারা বিবেচনাধীন তালিকায় ছিলেন তাদের নামগুলি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল। রাজ্যে পুর নির্বাচন কবে, এই নিয়ে বিগত বেশ কিছু সময় ধরে বিস্তর জল্পনা কল্পনা চলছে। অবশেষে এই নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপূজা মিটলেই রাজ্যে ভোটের দামামা বাজতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। এদিন বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ঢোকার মুখে প্রশাসকের হাতে থাকা পুরসভাগুলি নাগরিক সমস্যার কথা অগ্নিমিত্রাকে জানান স্থানীয়রা। সেই সমস্যাগুলি শুনে পরবর্তীতে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, উন্নয়নের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া মূল লক্ষ্য। পাশাপাশি অন্যতম উদ্দেশ্য হলো নাগরিক পরিষেবা দেওয়া। রাজ্যের মন্ত্রী বলেন, প্রত্যেকটি দপ্তর বসে আছে। শেষ 15 বছরে কোন দপ্তর কাজ হয়েছে, তার আগে 34 বছরে বা কোথায় কাজ হয়েছে, প্রত্যেকটি দপ্তর হাতে ধরে তৈরি করতে হবে। অগ্নিমিত্রা বলেন, বর্তমানে পুরসভাগুলোতে প্রশাসক বসিয়ে নাগরিক পরিষেবা সচল রাখা হচ্ছে। কোনো মানুষের যাতে পরিষেবা পেতে কোনো রকমের সমস্যা না হয় সেসব দিকে তিনি নজর রেখেছেন। পাশাপাশি জানান, আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পুর নির্বাচন করার কথা ভাবা হচ্ছে। রাজ্যে পালা বদলের পর বহু পুরসভা ভেঙে গিয়েছে, অনেক জায়গায় সরকারি তরফে প্রশাসক বসানো হয়েছে। এরপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পুর নির্বাচন করা হতে পারে। এদিন সেই জল্পনা আরো উস্কে দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। এদিকে পালা বদলের পর বাঁকুড়া জেলার 3টি পুরসভার পুর প্রধান ইস্তফা দিয়েছেন। ফলে বর্তমানে ওই পুরসভাগুলির প্রশাসনিক দায়িত্ব প্রশাসক সামলাচ্ছেন। এদিন অগ্নিমিত্রার কাছে পুরসভাগুলির নানা নাগরিক সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। এরপরই পুর নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী।